অবশেষে খোঁজ মিলেছে ভাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং ইনানের। মানে তারা কি আটক হয়েছে নাকি তারা ধরা পড়েছে, এরকম খোঁজ মিলে নাই ভাই। আপনারা সকলেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জায়গায় দুইটা যুবককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বা হত্যা করা হয়েছে। আর এই বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে সাদ্দাম এবং ইনান। এই যে কালবেলা নিউজ থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি বিস্তারিত। অনেকেই বলবেন নাসির ভাই ভুয়া নিউজ শেয়ার করেন না, প্রমাণ আগে দিয়ে দিলাম। তা চলুন, আসলে তারা কোন গুহায় বর্তমানে রয়েছে এটাই জনসাধারণ জানতে চাচ্ছে। একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আমাদের পেজে নতুন হলে ফলো করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার 22 সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রলীগ। একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রসঙ্গত, গত বুধবার 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাবি দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল থেকে রাতের মধ্যে এই দুই হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে ঢাবিতে নিহত শামীম মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা এবং ঢাবিতে নিহত তোফাজ্জল হোসেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। ঢাবির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র সমালোচনার ঝড় বইছে। দেশের স্বনামধন্য এই দুই বিশ্ববিদ্যালয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে আইনের হাতে তুলে দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা তো শিক্ষার্থী, সবচেয়ে বেশি শিক্ষিত। একজন অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করুন। আইন তো নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই কারো। বুধবার 18 সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক এলাকায় শামীম মোল্লাকে মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ে প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আশুলিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করে। এরপর রাত 9টার দিকে চিকিৎসার জন্য সাভারে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে ভিডিও ফুটেজে দেখা ঘটনার সঙ্গে জড়িত 8 শিক্ষার্থীকে বহিষ্কারের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া প্রশ্নোত্তর বিভাগের অধ্যাপক ডক্টর স্বাধীন সেনকে প্রধান করে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। কমিটিকে 30 কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এদিকে শনিবার 7 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপরে হামলার অভিযোগে গণপিটুনির শিকার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ মারা গেছেন। ওই দিন রাত 12টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই দিন রাত 8:30টার দিকে নগরীর বিনোদপুর বাজার এলাকায় মারধরের শিকার হন আবদুল্লাহ আল মামুন। নিহত আবদুল্লাহ আল মামুন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রফিকুল ইসলামের ছেলে। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন তিনি। সপরিবারে বিনোদপুর বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিনোদপুরের বাসায় ফিরছিলেন। এ সময় বিনোদপুর বাজারে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে ঘিরে ফেলে। পরে তাকে গণপিটুনি দিয়ে প্রথমে মতিহার থানায় এবং পরবর্তীতে
বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান ফিরোজ বলেন, রাতে মাসুদকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। তার শরীরের কয়েক জায়গায় জখম ছিল। তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। হাসপাতালে ভর্তি করার পর রাতেই তিনি মারা যান। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি কিন্তু বিবৃতি দিয়েছে সাদ্দাম এবং ইনান। তো আসলে সাধারণ জনগণ, যেটা আমি কমেন্ট বক্স চেক করে দেখলাম, তারা বলছে যে আসলে তারা কোন গুহায় থেকে এই বিবৃতিটা দিচ্ছে। তাদের তো আসলে এখন পর্যন্ত কোনো হদিশ মেলেনি। এখন প্রিয় দর্শকের বিষয়টি যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন, নাসির অফিসিয়াল এই পেজটা ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। অবশেষে বাইতুল মোকাররমের সেই খতিব রুহুল আমিনকে অপসারণ। এই যে গত জুমায় যে একটা ঘটনা ঘটে গেছে বাইতুল মোকাররমে, বর্তমান যিনি খতিব রয়েছেন তিনি যখন জুমার খুতবা দিচ্ছিলেন, নামাজ পড়াবে মতো অবস্থায় সাবেক যেই পলাতক ছিল রুহুল আমিন তিনি কিন্তু অবশেষে সেই মসজিদের মধ্যে ঢুকে পড়ে এবং তার হাত থেকে মাইক্রোফোন নিয়ে তিনি নামাজ পড়াতে যায় বা খুতবা দিতে যায়। এমন সময় কিন্তু সংঘর্ষ শুরু হয়। অবশেষে সেই বাইতুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে। তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে সবাইকে বলবো একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন, নাসির অফিসিয়াল এই পেজটা। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। আত্মগোপনে থাকা বাইতুল মোকাররমের সেই খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে। রোববার 22শে সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার 20শে সেপ্টেম্বর বাইতুল মোকাররম মসজিদের জুমার নামাজ শুরুর আগে মসজিদের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি অলিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় আত্মগোপনে থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে মসজিদে আসেন। তারপর তিনি বর্তমান খতিবের মাইক্রোফোন হাতে নেন। সে সময় মাইক্রোফোন হাতে নেওয়ার নিয়ে বর্তমান খতিবের অনুসারী ও রুহুল আমিনের অনুসারীদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। সে সময় খতিবদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনাও ঘটে। বেশ কয়েকজন আহত হন এবং সংঘর্ষে উদ্ভূত পরিস্থিতি খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে বাইতুল মোকাররম মসজিদ ত্যাগ করেন। সংঘর্ষের ঘটনায় মসজিদের সাধারণ মুসল্লি বিচলিত হয়ে পড়েন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করে পরবর্তী সময়ে খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরাও। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার শোনার সুযোগ করে দেবেন। আর আমাদের নাসির অফিসিয়াল এই পেজটি এখনও যারা ফলো করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, মুফতি রুহুল আমিন যিনি সাবেক খতিব ছিল, তিনি যে জুমার নামাজের দিন অর্থাৎ শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর এতদিন পর মসজিদে এসে যেই দাবিটা করেছিল যে সে নাকি এখনও সে মসজিদের খতিব রয়েছে এবং সে পালায়নি, আত্মগোপনে ছিল না, সে কিন্তু দাবি করেছে। তো এখন তাকে অপসারণ করা হয়েছে। কাজটা কেমন হয়েছে আপনার কাছে মনে হয় সেটা কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, ভিডিওটি ছিল পর্যন্তই, আল্লাহ হাফেজ। ঘটনা তো একখান ঘটে গেছে, কি ঘটনা ঘটছে একটু বিস্তারিত আপনাদেরকে জানাবার চাই। চাষির সাথে ভাতিজার ওই কামটা হয়ে গেছে। ওই কামটা কোন কামটা এটা কি বোঝেন না? চাষি হইল মায়ের সমতুল্য আর ভাতিজা হইল সাওয়ালের সমতুল্য। তাইলে এই মা সাওয়ালের সম্পর্ক যদি এখন বিছানার দিক চলে যায়, বাবা মান ইজ্জত আর থাকে না। এই সমাজটা যেন ধ্বংসর দিকে চলে গেছে। কোন জায়গায় ঘটনাটা ঘটছে আমি আপনাদের বিস্তারিত জানাই। আমার সোনার বাইরে
বগুড়ায় ঘটনাটা ঘটছে। বগুড়া কোন জায়গা? এই যে একটা নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করব। বগুড়ায় গতকাল বিয়ের দাবি নিয়ে 2 দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে চাচি। হায় হায়। উক্ত ঘটনাটি নন্দীগ্রাম উপজেলার 5 নং ভাটগ্রাম ইউনিয়নে কালিশপুর পুলাইন গ্রামে রফিকুল ইসলাম ওরফে রানার বাড়িতে 2 সন্তানের জননী অনশন করেছে। 2 সন্তানের জননী মানে 2 সন্তানের মা। বিষয়টি জানাজানি হলে ওই নারীকে দেখতে এলাকার মানুষ ভিড় জমায়া দেয়। এ ঘটনায় অত এলাকায় জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা সূত্রে জানা যায় রফিকুল ইসলাম রানা বয়স হলো 32 বছর। নন্দীগ্রাম উপজেলা কালিশপুর পুলাইন গ্রামের মনসুর হোসেনের ছেলে সে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। উক্ত রফিকুল ইসলাম রানা তার চাচি 2 সন্তানের জননী রুমানা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন। চাচি ও ভাতিজার প্রেমের খবর জানাজানি হলে গত 5 বছর আগে রুমানা ও তার স্বামীর মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। তার মানে যখন বাইস্তার সাথে চাচির ফাটাফাটির ঘটনা যখন জেনে গেছে, সাথে সাথে ওই চাচির আসল জামাই তাকে তালাক দিছে। পরবর্তীতে বিবাহ বিচ্ছেদের 5 বছর পর 2 সন্তানের জননী রুমানাকে ভাতিজা রফিকুল ইসলাম রানা বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বগুড়া শহর ও নন্দীগ্রামে বাসা ভাড়া নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এদিকে রুমানা ভাতিজা রানাকে বিবাহ করার কথা বললে আজ নয় কাল একের পর এক কালক্ষেপণ করতে থাকে। তাই ভুক্তভোগী রুমানা নিরুপায় হয়ে ভাতিজা রানার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছে। এর সময় অভিযুক্ত রানা ও তার পরিবার অনশনরত নারীকে মারধর করে, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ফোনে রক্ষিত যা কিছু প্রমাণ ছিল সব নষ্ট করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী ওই চাচি নারী। এরপর অভিযুক্ত ভাতিজা রানা বাড়ি থেকে পালাইয়া যায়। এতে ভুক্তভোগী নারী রুমানা জানায় গত 5 বছর ধরে আমার প্রেমের সম্পর্ক চলে এসেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বগুড়া শহর নন্দীগ্রামে বাসা ভাড়া নিয়ে একাধিকবার আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আমার আগের সংসার নষ্ট করেছে বিভিন্ন তালবাহানায়। আমি প্রেমের সম্পর্ক প্রথমে না জড়ালে সংসার ভাঙার হুমকি দিত। এক পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু আগের সংসার আমার টেকেনি। এমতো অবস্থায় আমাকে যদি রানা বিয়ে না করে তাহলে আমি কি করব? আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঘটনা জানার পরে আমার কোথাও জায়গা নেই যাওয়ার, তাই বিয়ে করে সংসার করব রানার সাথে। রানা আমার আপন ভাতিজা না হলে বিয়ে করতে সমস্যা কোথায়? যাক, অপরদিকে অভিযুক্ত রানা যোগাযোগ করা হলে তিনি প্রথম অবস্থায় বিষয়টা মিথ্যা বলে দাবি করে। বিভিন্ন ছবির কথা জানালে এডিট বলেও দাবি করে। এক পর্যায়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিষয়টা স্বীকার করে সে বলে আমি বিয়ে করতে পারবো না, এতে আমার জেল ফাঁসি যা হয় হবে। তো বিয়ে করবার পারবে না, ও কাম করবার কেন গেছিলা? এ সময় 5 নং ভাটগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি আমি শুনেছি একজন নারী বিয়ের দাবি নিয়ে অনশন করছে। যদি তাদের মধ্যে সম্পর্ক থাকে বা প্রমাণ আদি থেকে থাকে সেক্ষেত্রে ছেলের বিয়ে করাই উচিত বলে জানান তিনি। এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে কিছুই জানি না, এখনো কেউ অভিযোগ করেনি, তবে বিষয়টা তদন্ত করে দেখছি। যদি উক্ত ঘটনা সত্য হয়ে থাকে যথাযথ আইনানুগ বিধি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ও আমার ভাইরা, ভিডিওটা লম্বা করব না, একটা কথা জানায় দিবার চাই, কোরআনের জ্ঞান না থাকিলে ভাই এরকমই হয়।